আজকের লেকচারে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমরা আমাদের ক্লাসেও আমরা কম বেশি আলোচনা করেছি। এইটা থেকে আজকের কোর্স থেকে ক্লাস থেকে আমরা জানতে পারবো যে আসলে ম্যাগনেটাইজিং কার্ভগুলো কেন স্যাচুরেশনে পৌঁছে যায়, কেন একটা সার্টেন টাইমের পরে আমি যতই আমার ইয়াটা বাড়াই দিই না কেন, যে ম্যাগনেটাইজিং ফোর্সটাকে যতই বাড়াই না কেন কেন আমার ফ্লাক্সগুলো বাড়ে না, এবং এই যে প্রতিনিয়ত ম্যাগনেটাইজিং ডিম্যাগনেটাইজিং যদি কোনো একটা কোরের ক্ষেত্রে হয়, ফর এক্সাম্পল ট্রান্সফরমারের ক্ষেত্রে, এটার কী ধরনের এফেক্ট আসলে আমার ডিভাইসের উপরে, দ্যাট পার্টিকুলার মেশিনের উপরে আমার একটা প্রভাব পড়ে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে আমরা একটু ডিপ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই কার্ভটাকে দেখেন, এটাকে আসলে বলা হয় ম্যাগনেটাইজিং কার্ভ, অথবা এটাকে আমরা বিএইচ কার্ভ বলে থাকি। এখানে একটা সিম্পল জিনিস আমি এর আগেও ক্লাসে দেখিয়েছি। আপনি দেখেন, উইথ রেসপেক্ট টু দ্যাট এইচ, বি কিন্তু ইনক্রিজ হয়। বিটা কি হচ্ছে? বিটা হচ্ছে ফ্লাক্স, আর এইচটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। তার মানে বি এখানে আপনার ফ্লাক্স ডেনসিটি, আর এইচ হচ্ছে আপনার ম্যাগনেটাইজিং ফোর্স। সো এখানে আপনি যত এইচ এর ভ্যালুটা বাড়ান, করসপন্ডিংলি দেখবেন আপনার ভি এর ভ্যালু বাড়তেছে। বাট ফর দিস পার্টিকুলার segment you can see that the value of V is not increasing. তো কেন এটা ইনক্রিজ হয় না সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে ইনক্রিজটা হচ্ছে না এই পয়েন্টটাতে, এটাকে আমরা বলি স্যাচুরেশন পয়েন্ট, যেখানে আমি এটাকে এ দ্বারা প্রকাশ করেছি, রাইট? এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন এটাকে আমি স্যাচুরেশন পয়েন্ট বলবো, তাই না? তো কেন এটা স্যাচুরেশন পর্যায়ে চলে যায়? একটা কোরের ক্ষেত্রে আমি যতটুকু তাকে ম্যাগনেটাইজিং ফোর্স দিব, তার তো ততটুকুই ফ্লাক্স উৎপন্ন হওয়ার কথা। তাহলে কেন এখানে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে না? কেন আফটার সার্টেন টাইম, after certain value of magnetizing force, why the flux of that particular device is not increased? So we will discuss these things today inshallah. এখানে দেখেন why pH curve saturates. এখানে দেখেন লেখা আছে when the external magnetic field H is acting on a unmagnetized ferromagnetic material, the domains of the material try to align themselves along the direction of H. Thus, the net magnetic field gradually increases as shown here. You can see. আমি যখন H এর ভ্যালুটাকে বাড়াচ্ছি, আমার B এর ভ্যালু কিন্তু বাড়তেছে। একটা সময় পরে এখানে A তে যাইয়া V এর ভ্যালু আর বাড়তেছে না, যদি যতই আমি H এর ভ্যালুটা বাড়াই। এই যে বাড়তেছে না, ওকে, সো এই বাড়াটাকেই বলা হচ্ছে এখানে স্যাচুরেশন পর্যায়। When the domains are perfectly aligned in the direction of external field, further increases of H মানে হচ্ছে magnetizing force, it does not actually increase the B anymore, and hence the materials get saturated. And here the point A denotes the saturation point. একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, মনে করেন এটা হচ্ছে আপনার ডিভাইস, মানে যে কোরের কথাটা বলতেছি, মনে করেন কোর তো এরকম না, ধরে নেন এটা একটা কোর। এই কোরের মাঝে আপনি ধরে নেন যে ডোমেইনগুলো আপনি খেয়াল করতে পারতেছেন, মানে ফর এক্সাম্পল আপনি ধরেন আপনার ইলেকট্রনগুলো যেগুলো আপনার আছে, ওরা তো একটা নির্দিষ্ট স্পিনে ঘুরতেছে একটা জায়গায়। সো এই ক্ষেত্রে এই দেখেন এই ডোমেইনগুলো কি হয়ে যাচ্ছে, মানে যখন এটা হচ্ছে নন ম্যাগনেটাইজ, মানে ম্যাগনেটাইজ করা না, আনম্যাগনেটাইজ, ওকে, আনম্যাগনেটাইজ অবস্থা দেখেন এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশন এদিকে, 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 রাইট? After certain time when you try to magnetize it, what happen?
তখন সবগুলা অ্যালাইন হয়ে যায়। দেখেন সবগুলা কিন্তু একদিকে অ্যালাইন হয়ে গেছে। এই যে সবগুলো একদিকে অ্যালাইন হয়ে গেছে, তারপরে আপনি এই যে সবগুলো একসাথে অ্যালাইন হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বি এর ভ্যালু বাড়তেছে। যেই যখন সবগুলো ডোমেইন একসাথে অ্যালাইন হয়ে গেল তখন কিন্তু আর বি এর ভ্যালু বাড়লো না, এবং এ পয়েন্টটাই হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে আর বি এর ভ্যালু বাড়ে না, কারণ হচ্ছে প্রত্যেকটা ডোমেইন অফ দ্যাট পার্টিকুলার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর অ্যাকচুয়ালি অ্যালাইন্ড প্রপারলি। সো এই জন্য এখানে এ এর ভ্যালুটা কি হতেছে না, বাড়তেছে না। আসলে এই হচ্ছে একটা কারণ যে জন্য হচ্ছে স্যাচুরেশন পর্যায়ে যায় ম্যাগনেটাইজিং কারেন্ট। এটা কি আপনারা বুঝতে পারছেন আশা করি, রাইট? সো আপনারা এটা একটু দেখে নেন। আচ্ছা, তাহলে আমরা অন্য একটা স্লাইডে যাই। এখানে দেখেন আবার আরেকটা কথা এখানে লেখা আছে, if we gradually decreases the external magnetic field the net magnetic field decreases। তার মানে কি, এই পয়েন্টে যখন যাবে তারপরে যখন আমরা ম্যাগনেটাইজিং ফিল্ড স্যাচুরেশন পয়েন্টে যাওয়ার পরে ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে ডিক্রিজ করব, এটা কি হয়ে যাবে, এটাও ডিক্রিজ করবে। আইডিয়ালি দিস ডিক্রিমেন্ট শুড ফলো পাথ ফ্রম a to 0 হিয়ার। আইডিয়ালি কোথায় যাওয়ার কথা ছিল, a to 0 তে আসার কথা ছিল, বাট ইট ফলোজ দ্য পাথ ফ্রম a to b। এইটাকে সে ফলো করে, রাইট? a থেকে 0 তে যাওয়ার কথা ছিল, a থেকে 0 তে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে a থেকে b কে ফলো করে। সো হিয়ার দ্য পোরশন অফ o and b that is called retentivity। a থেকে 0 তে আসার কথা ছিল, সে আসে নাই, এখন a থেকে সে b তে আসলো, রাইট? এখন এই যে আপনার মূল বিন্দু যেই এটা 0 0 এক্সিস্ট, যেখানে 0 x 0 y 0, এই জায়গাতে আপনি কি করবেন, এই 0 থেকে b এর যে দূরত্বটা, এটাকে আসলে আমরা কি বলি, রিটেনটিভিটি। রিটেনটিভিটি জিনিসটাকে, এটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে আলোচনা করতেছি। সো আপনারা এটা একটু দেখে নেন। ওকে, আচ্ছা, এখানে রিটেনটিভিটি নিয়ে আলোচনা করেছি। রিটেনটিভিটি অফ এ ম্যাটেরিয়াল সাজেস্ট দ্যাট ইভেন ইফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বিকামস জিরো, some internal magnetic field still persists because some of the domains remain oriented in their previous direction। ডিরেকশনের কথাটা কিন্তু বলা হয়েছে, রাইট? এখানে আপনাদেরকে যে জিনিসটাকে একটু মনে রাখতে হবে, রিটেনটিভিটির কথাটা যখন এখানে আনলাম, কেন কথাটা বলা হয়েছে যে আমি এ থেকে ডিম্যাগনেটাইজ করার জন্য সব মানে ম্যাগনেটাইজিং এক্সটার্নাল যে ফোর্সটা ছিল সেটা আমি উইথড্র করে নিলাম। উইথড্র করে নেওয়ার পরেও ওই যে বললাম যে অ্যালাইনমেন্টগুলো যে আপনাদেরকে আমি আগে দেখাইছিলাম, এই যে অ্যালাইনমেন্টগুলো দেখাইছিলাম, যে যখন ম্যাগনেটাইজ করছি সব কিন্তু এদিকে ছিল, মানে এরকম ছিল। দেখেন একটা কিন্তু আগে এরকম ছিল, আগে ছিল এরকম, এ কেউ ওই জায়গায় ছিল, কে ওই জায়গায় ছিল, কে এরকম ছিল, হ্যাঁ, কারো ডিরেকশনের জায়গায় ছিল, কারো ডিরেকশনের জায়গায় ছিল, হ্যাঁ, এরকম ছিল। তো এই যে ডিরেকশনগুলো উল্টা পাল্টা ছিল, সেগুলো যখন ম্যাগনেটাইজ করলে তখন ম্যাগনেটাইজ থেকে এই জায়গায় চলে আসলো। এখন কি করলেন, ম্যাগনেটাইজিং যে ফোর্সটাকে সেটাকে উইথড্র করে নিলেন। এই যে আপনি উইথড্র করে নিলেন এখান থেকে, দেখেন উইথড্র করে নেওয়ার পরেও কিছু কিছু ডোমেইন আছে যারা আসলে এরকম করে থাকে, মানে এরা দেখেন এদের মতো এরা কিন্তু আর চেঞ্জ হয় না, মানে এই যে আপনার ম্যাগনেটাইজিং করা অবস্থা যেরকম ছিল এরা ওই অবস্থাতেই আছে। দেখেন এই যে পার্টিকুলার এই সেগমেন্টটা দেখেন, হ্যাঁ, তারপর এই সেগমেন্টটা দেখেন, যে এরা কিন্তু আগে ম্যাগনেটাইজিং করার পরে যেরকম অবস্থা ছিল ডোমেইনগুলো, যে অ্যালাইনমেন্টে ছিল সেম সেই অ্যালাইনমেন্টে আছে। সো এই অ্যালাইনমেন্টে থাকার কারণে ওরা কি করে, স্যাচুরেশন পয়েন্ট থেকে পুরোপুরি জিরোতে যায় না,
জিরোতে না যে ওরা হচ্ছে এই পার্টটাকে ফলো করে, এবং ওই যে আপনার ওর কিছু বিহেভিয়ার যে থাকে, যে ওই ম্যাগনেট ডিম্যাগনেটাইজ করার পরে যে কিছু ম্যাগনেটিজম ওই ম্যাটেরিয়াল প্রপার্টিটা মানে অ্যাডাপ্ট করে রাখে, ওইটাকেই বলা হচ্ছে কি রিটেনটিভিটি। ওকে, সো আপনারা এটা একটু দেখে নেন, এটা একটু দেখে নেন। আচ্ছা, এখন আবার দেখি, now if we reverse the direction of the external magnetic field and keep on the increasing the intensity of the field, it is seen that at a particular point C, a particular point C, the material completely loses its magnetic property. তার মানে হচ্ছে ও হচ্ছে, আমি কিন্তু ওই যে ম্যাগনেটাইজিং ফোর্সটা বিদ্রোহ করতেছি, করতে করতে দেখলাম যে সিতে এসে ও হচ্ছে কমপ্লিটলি কি করলো, ডিম্যাগনেটাইজ হয়ে গেল, একদম ডিম্যাগনেটাইজ হয়ে গেছে, তার ম্যাগনেটিক প্রপার্টি তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন দ্য পোরশন OC ওভার দেয়ার দ্যাট ইজ কল্ড অ্যাজ কোরেসিভিটি। তার মানে যদি আপনাকে বলি আমি কোরেসিভিটি অর্থ কি, তার মানে হচ্ছে যে রিটেনটিভিটিটাকে আপনি মানে মিনিমাইজ করার জন্য, মিটিগেট করার জন্য যে ফোর্সটা আপনি অ্যাপ্লাই করতেছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইট ইজ নোন অ্যাজ কোরেসিভিটি, রাইট? আচ্ছা, ঠিক আছে। So that is known as the coercivity of the material. Now it indicates the required intensity of the magnetic field to completely demagnetize a ferromagnetic material, and larger the coercivity of a material, the material shows larger resistance to getting demagnetized. তার মানে দেখা যায় একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আপনার লার্জার কোরেসিভিটি থাকে তাহলে হচ্ছে ওর রিলাক্টেন্সটা বেশি হবে, রাইট? রিলাক্টেন্স মানে কি, ওই যে ম্যাগনেটিক প্রপার্টিটাকে যে মানে রেজিস্ট করে, রাইট, ওই প্রপার্টিটা হচ্ছে কি রিলাক্টেন্স নামে পরিচিত। তার মানে ওর রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, বেশি হবে ডিম্যাগনেটাইজ করার জন্য, রাইট? তার কোরেসিভিটি বেশি হলে তার মানে কি সে ডিম্যাগনেটাইজ করার শক্তিটা মানে রেজিস্ট্যান্সটা তার বেশি হবে। ওকে, সো আশা করি আপনারা এই প্রশ্নটুকু বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এখন আমরা এই পোরশনটাতে আসি। দেখেন, if we gradually increase the external magnetic field in the opposite direction to the initial direction, the net magnetic field increases. Finally, for external field corresponds to point that D, all the domains of the material get aligned along the direction of the external field, and hence net magnetic field can't get increased anymore. এখন দেখেন, ওই যে আগে আপনাকে যেটা বললাম যে এখানে স্যাচুরেশন পয়েন্ট ছিল যেটা, এইটাও কিন্তু সেম ঘটছে, কিন্তু এটা হচ্ছে অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে। তার মানে আগে ছিল অ্যালাইনমেন্ট হচ্ছে এই দিকে, ফর এক্সাম্পল আগে ছিল নর্থ সাইড, এখন দ্যাট ইজ সাউথ সাইড। ওকে, তার মানে আগে ছিল ডান দিকে অ্যালাইনমেন্টটা ডোমেইনের, এখন বাঁ দিকে, তার মানে হচ্ছে কি অপোজিট ডিরেকশন। এই ক্ষেত্রে দেখেন অপোজিট ডিরেকশন কোরেসিভিটি হেয়ার, এই সি পয়েন্টে কিন্তু কোনো ম্যাগনেটিজম বা কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই, এখানে ম্যাগনেট একদম জিরো, রাইট? কিন্তু যখন আপনি ওই যে অপোজিট দিকে আবার আপনি ম্যাগনেটাইজিং ফোর্সকে ইনক্রিজ করতেছেন, তখন কি হচ্ছে ওর অ্যালাইনমেন্টগুলো আবার এই অপোজিট সাইডে হয়ে যাচ্ছে, এবং একটা সার্টেন পয়েন্ট পরে দেখবেন সবগুলা ডোমেইন একদিকে অ্যালাইন হয়ে গেছে, এবং এই পয়েন্টটাকে ডি বলা হচ্ছে। এই ডি পয়েন্টটাই হচ্ছে আপনার অপোজিট সাইডের স্যাচুরেশন পয়েন্ট, অ্যাজ দ্যাট ওয়াজ বিফোর স্যাচুরেশন পয়েন্ট অ্যাজ এ। মানে এই দিকে এতে যেই স্যাচুরেশন পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, আপনি দ্বিতীয় সেই সেম স্যাচুরেশন পয়েন্টটা দেখতে পাবেন, কারণ হচ্ছে আপনি অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করে দিয়েছেন অপোজিট সাইডে, এজন্য এ আর বি কিন্তু অপোজিট দিকে দেখাচ্ছে এখানে, রাইট? সো আশা করি এই পয়েন্টটুকু এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন, রাইট? সো আপনারা এটা একটু দেখে নেন। আচ্ছা, ওকে,
এখন খেয়াল করে দেখেন, if we gradually decreases the external magnetic field, the net magnetic field decreases, and when the external field becomes zero, the material again retains some magnetic property, and the D portion of the graph describes this fact. তার মানে আপনি এখান থেকে আবার কি করলেন, ডিম্যাগনেটাইজ করা শুরু করলেন। ডিম্যাগনেটাইজ থেকে তার কিন্তু ওই যে আগে যেরকম দেখাইছিলাম, তারও কিন্তু এই যে এই জায়গায় আসার কথা ছিল, সে কিন্তু এখানে আসে নাই। সে এই ডি থেকে জিরোতে না যায় কি করলো, ডি থেকে ইতে গেল। সো ডি থেকে যে ইতে গেল, কেন গেল এটা কিন্তু আগে আমি ব্যাখ্যা করেছি, বিকজ অফ দ্য রিটেনটিভিটি, রাইট? ওকে, সো এখন আবার কি হলো, ই থেকে এখানে এফ এ গেল। এটা এখানে খেয়াল করে দেখেন, এই যে ই থেকে এফ এ চলে গেল। ওকে, ই থেকে তারপরে এফ এ চলে গেল, ওই যে বিকজ অফ দ্য কোরেসিভিটি, রাইট? সো এই এরকম দেখেন, এই লুপটা তৈরি হলো পজিটিভ সাইডের দিকে, এটা হলো নেগেটিভ সাইডের দিকে, মানে হচ্ছে এইটার যে ডিরেকশন ছিল এই ডিরেকশনের অপোজিট, রাইট? সো এরকম করে একটা লুপ তৈরি হলো। আপনি এটাকে যে কোনো পয়েন্টের রূপে দিতে পারেন। আমি এখানে বলছি এ বি সি ডি ই এফ, আপনি চাইলে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স যে কোনো ভ্যারিয়েবল আপনি ধরে যে কোনো সংখ্যা দিয়ে আপনি ভ্যালু দিয়ে আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা না। সো এই যে লুপটা তৈরি হইলো, saturation point, retentivity, coercivity in that side, in the opposite side the same point you can denote as a retentivity, coercivity, saturation point. তো এই জিনিসগুলোকে পুরোপুরি কমপ্লিটলি বলা হচ্ছে হিস্টেরিসিস লুপ, রাইট? সো এখন দেখেন, আফটার পয়েন্ট ই, if we reverse the direction of external field and keep on increasing the field's intensity, the material will get demagnetized at point F and will get saturated again at point A. So the loop A B C D E F A, তার মানে কি, A থেকে B তে আসলেন, B থেকে C তে আসলেন, D থেকে E তে আসলেন, E থেকে F এ গেলেন, F থেকে আবার A তে আসলেন। একই জিনিস কিন্তু বারবার লুপ আকারেই হচ্ছে। যেহেতু লুপ আকারে হচ্ছে, so this loop as actually it is known as the hysteresis loop. So in this case the external field মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আপনি দিচ্ছেন, that is playing as a role of cause effect আমরা কিন্তু জানি। ওকে, কজ থাকলে এটার এফেক্টও হবে, রাইট? লাইক আপনার যদি এখন আপনি অসুস্থ হয়ে থাকেন, আমরা কজটাকে কি বলবো, যে ফিভারে অসুস্থ হয়ে গেছে, আমরা এরকম বলি না? সো মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা অনেকে বলতে পারে যে ও জীবনে অনেক উন্নতি করছে, ওর কজটা কি, ও যে ভালো পরিশ্রম করছে। সো এই যে প্রত্যেকটা কজের একটা ইফেক্ট থাকে, রাইট? আপনি ভালোর জন্য একটা কজ আপনি তৈরি করবেন, এটার ইফেক্ট আপনি পাবেন। আপনি যদি আজকে ট্রি প্ল্যান্ট করেন, অনেকগুলো ট্রি প্ল্যান্ট করে দেন, এটা একটা কজ হলো, এটার ইফেক্টটা কি হবে, যে আপনার এখানে জমিগুলোতে কি হবে, অনেক পরিমাণ ফসল উৎপাদন হবে, রাইট? আজকে যদি আপনি অনেক বেশি ফসল উৎপাদন করার জন্য অনেক বেশি বীজ বপন করে দেন এবং পরিচর্যা করেন, এই কজের কারণে আপনি অনেক বেশি ফসল পাবেন, এটা হচ্ছে আপনার এফেক্ট। সো এখন খেয়াল করে দেখেন, সো ইন দিস কেস দ্য এক্সটার্নাল ফিল্ড H plays the role of cause, whereas its effect reflects on the net magnetic field B. এখন looking at OB, we can say that although H becomes 0 at point 0, the net field B is not 0 at the point, rather it becomes 0 at later instant. So thus কারণ যে 0 তো হওয়ার কথা ছিল এখানে না হয়ে সে হইল B তে, মানে সরি 0 বা A থেকে B তে, এরপরে তার তো 0 তে আসার কথা ছিল, সে B থেকে 0 হয়েছে কোথায় এসে, C তে। এই যে লেটার ইনস্ট্যান্ট এসে 0 হচ্ছে, এটা যে কন্টিনিউয়াসলি চলতেছে, তার মানে হচ্ছে B always lags behind H, hence the loop is called as actually hysteresis loop. From the whole analysis we can say that the net magnetic field B not only depends on the external magnetic field but also depends on the hysteresis process through which the material has been gone through. Okay, so এইটাই হচ্ছে আপনার হিস্টেরিসিস লুপ, এবং এই হিস্টেরিসিস লুপ হওয়ার কারণে যে লসটা হয় সেটাকে আমরা আসলে বলে থাকি হিস্টেরিসিস লস। একটা ট্রান্সফরমার ডিজাইনের জন্য ডেফিনেটলি আপনাকে জানতে হবে যে আপনি কোন ম্যাটেরিয়াল দিয়ে আপনি কোডটা তৈরি করতেছেন। আপনার কোডের যদি হিস্টেরিসিস লসটা বেশি হয়, ডেফিনেটলি আপনার ট্রান্সফরমারের লস বেশি হবে। ট্রান্সফরমারের ক্ষেত্রে দুই ধরনের লস আমরা পরিলক্ষিত করি, ফার্স্ট ওয়ান ইজ দ্য হিস্টেরিসিস লস, সেকেন্ড ওয়ান ইজ এডি কারেন্ট লস। সো আপনাকে ডেফিনেটলি হিস্টেরি লসকে এটাকে আপনাকে রিকভার করতে হবে। সো হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান মিনিমাইজ ইট, হাউ ক্যান ইউ মিটিগেট দ্য হিস্টেরিসিস লস? Because you have to choose the material that you are actually using to construct the core. You must need to choose that particular material very wisely, right? So এখন আমরা দেখব যে আসলে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে হিস্টেরিসিস লস বা হিস্টেরিসিস লুপটা কিরকম হয়।
এগেইন বললাম এই লুপটাই কিন্তু আসলে লস, রাইট? হিস্টেরিসিস লুপের কারণে কিন্তু লসটা হয়, কারণ আপনি প্রতিনিয়ত ম্যাগনেটাইজ করতেছেন, রিটেনটিভিটি কমানোর জন্য কোরেসিভিটি ফোর্স ব্যবহার করতেছেন। এই যে আপনি ফোর্সটা বারবার ব্যবহার করতেছেন, অ্যাপ্লাই করতেছেন, এটার জন্য কিন্তু আপনার হিট তৈরি হয় প্রচুর, আর এই হিটটা কি বলা হয় কি? হিস্টেরিসিস লস। আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখেন, একটা হচ্ছে এইটা, এই যে বড় লুপটা দেখতে পাচ্ছেন, রাইট? এটা হচ্ছে স্টিলের জন্য, আর এই যে ছোট যে লুপটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটার এরিয়া কিন্তু ডেফিনেটলি এর থেকে কম হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সফট আয়রনের জন্য। সো ডেফিনেটলি আপনারা ধরে নিতে পারেন, আমরা বলতে পারি যে আমরা বর্তমানে প্র্যাকটিক্যালি যে ট্রান্সফরমারগুলো দেখতেছি আমাদের ডিস্ট্রিবিউশন পাওয়ার সিস্টেমের মধ্যে, সেটা আসলে ওদের যে কোডটা বানানো হয় সেটা হচ্ছে সফট আয়রন দিয়ে বানানো হয়। আমরা এখানে কয়েকটা ক্রাইটেরিয়া এখানে দেখেছি, কয়েকটা প্যারামিটারের উপর বেস করে কিন্তু আমরা ডিসিশন দিচ্ছি যে কোনটা সফট আয়রন, মানে কোনটা হচ্ছে আসলে ভালো, কোনটা আসলে খারাপ। মানে কেন আমি বলতেছি স্টিল আয়রন আমি ব্যবহার করবো না, কেন সফট আয়রন ব্যবহার করবো? দেখেন এখানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ফর স্যাচুরেশন কার বেশি? আপনার এটা হচ্ছে মাস হাই হচ্ছে স্টিলের জন্য, রিটেনটিভিটি কার বেশি? কম, স্টিলের হচ্ছে কম। কোরেসিভিটি বেশি হচ্ছে মাছ হাই। আগে কি বলছি? কোরেসিভিটি বেশি হওয়া মানে কি? তার রেজিস্টিং পাওয়ারটাও বেশি হবে ম্যাগনেটিক সার্কিটের জন্য, ম্যাগনেটিক সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। আর হিস্টেরিসিস লস তাহলে কার বেশি হবে? স্টিলের বেশি, মোর। আর সফটওয়্যারের ক্ষেত্রে কি? লেস। সো এই জন্য আমরা কি বলতে পারি যে আমরা যখন আয়রন মানে কোর তৈরি করবো ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেজন্য আমরা ডেফিনেটলি উইল গো ফর দ্য আয়রন, সফট আয়রন, নট ফর দ্য স্টিল। ওকে, সো আজকে আশা করি আজকের ক্লাসে আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন ব্যবহার করব না, স্টিলটা ব্যবহার করব না আয়রন কোর তৈরি করার জন্য, আর কোর তৈরি করার জন্য ট্রান্সফরমারের, আর কেন আমরা সফট আয়রন ব্যবহার করব সেটা আপনারা আসলে আশা করি ধারণা করতে পারছেন। ওকে, তো আজকের ক্লাসটা এতটুকুই থাক। আপনারা এই ক্লাসটা ভালো করে দেখেন। যদি কোনো প্রকার কনফিউশন আপনাদের মনে হয়ে থাকে, দেন ডেফিনেটলি আমরা এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।